সুপ্রিয় দর্শক, আমি ওমর ফারুক স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। বিএনপি জামায়াতের মদদে ফিতনা ছড়াচ্ছে একটি গোষ্ঠী, এমন অভিযোগ করেছে বাংলাদেশ ইসলামী ঐক্যজোট। কিসের ভিত্তিতে তাদের এই অভিযোগ, এ বিষয়ে বিএনপির বক্তব্যই বাকি। এ নিয়ে আজকের সম্পাদকীয় সাম্প্রতিক রাজনীতি। আর আলোচনায় এ বিষয়ে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন মিসবাহুর রহমান চৌধুরী, চেয়ারম্যান বাংলাদেশ ইসলামী ঐক্যজোট, আব্দুস সালাম বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। এছাড়াও আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন AKM শামীম ওসমান, সংসদ সদস্য, নারায়ণগঞ্জ 4, জাকারিয়া কাজল, সিনিয়র সাংবাদিক। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন, এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। আমরা শুরুতেই আলোচনা শুরুর আগে দেখে নিচ্ছি শিরোনামগুলো। নেগেটিভ সনদ থাকলেও ব্রিটেন থেকে ফিরলেই 14 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন। মন্ত্রিসভায় সিদ্ধান্ত, ইতোমধ্যে দেশে ঢুকেছেন 350-এরও বেশি। নেতিবাচক প্রচারণা কানে তোলেনি রোহিঙ্গারা। মঙ্গলবার দ্বিতীয় দফায় ভাষান্তর যাচ্ছেন 1,500-এর বেশি। রাতে থাকবে চট্টগ্রামের ট্রানজিট ক্যাম্পে। সাবেক প্রধান বিচারপতি SK সিনহার নির্দেশেই 4 কোটি টাকার ঋণ জালিয়াতি। আদালতকে জানালেন বড় ভাই ও ভাতিজা। দুর্নীতির প্রমাণ স্পষ্ট, বললেন দুদক আইনজীবী। জামায়াত নেতা মীর কাসেমের $2.5 কোটি পাচারের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংককে দুদকের চিঠি। যুদ্ধাপরাধীদের বিচার বন্ধে পাঠানো হয় অর্থ। এবং রাজধানীর মগবাজারে ড্রেন থেকে গলায় দড়ি পেঁচানো অবস্থায় প্রকৌশলীর লাশ উদ্ধার। পরিবারের দাবি হত্যা। বেনাপোলে বাড়ির পাশে মিলল NGO কর্মীর মরদেহ। আপনাদের 4 জনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। মিসবাহুর রহমান চৌধুরী, আপনাকে দিয়ে শুরু করতে চাই। শুরুতেই আমরা যে প্রশ্নটি রেখেছি যে আপনারা যে অভিযোগটি করছেন সেটির আসলে ভিত্তি কি? ধন্যবাদ আপনাকে। আমি আমাদের সাথে যারা অংশগ্রহণ করেছেন, আমাদের শ্রদ্ধেয় সালাম ভাই সহ সবাইকে ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। বহুদিন পরে সময় টিভিতে আসলাম, সব দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ। আপনি ভিত্তির কথা জিজ্ঞেস করছেন। এখন ভাস্কর নিয়ে যে সাম্প্রতিক বিতর্ক, এই বিতর্ককে কেন্দ্র করে আলেমদের কিছু সংখ্যক লোক তারা সারা দেশে এই ভাস্করকে নিয়ে একটি বিরূপ প্রচারণা চালাচ্ছেন। সেটা কীরকম? যারা চালাচ্ছেন তারা সবই বিএনপি জামাত নেতৃত্বাধীন 20 দলীয় জোটের সাথে তারা সম্পৃক্ত। আমি যদি নাম জিজ্ঞেস করেন, আমি সবাই নামই বলতে পারবো। আমরা ভাস্কর্য শব্দটা কোরআন শরীফে নেই, মূর্তি আছে, এবং মূর্তি এইটা নিষিদ্ধ মুসলমানদের জন্য। অন্য ধর্মাবলম্বীরা যদি তাদের মূর্তি তারা তৈরি করে পূজা করে, এতে করে বাধার কিছু নাই। কিন্তু ভাস্কর্যটা কি, এটা নিয়ে আমাদের দেশে পূর্ণ কোনো গবেষণা হয়নি, এবং কোনো মুসলিম দেশে হয়েছে করে আমি জানি না। তবে একটা জিনিস জানি যে সেই উমাইয়া আব্বাসীদের শাসন, মোগল শাসন, এই সমস্ত শাসন আমলেই ভাস্কর্য ছিল। তাদের হিরোদের ভাস্কর্য তারা তৈরি করছে সমস্ত মুসলিম ওয়ার্ল্ডে। এবং আপনি দেখেন মুঘলদের আমলে এখানে খাজা মঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, বাগদাদে বিখ্যাত অলিদের স্থান ছিল। তারা কেউ কিন্তু ভাস্কর্যের তৈরিতেও চান নাই, কেউ এটার বিরোধিতাও করেন নাই। তো এখন যারা বিরোধিতা করেছেন, অনেকের বাপকেও আমি চিনতাম, অনেককে চিনি। সালাম ভাইয়ের মনে আছে তাদের পার্টি অফিসে মরহুম জিয়াউর রহমান সাহেবের খুব সুন্দর একটা ভাস্কর্য ছিল। বেগম জিয়া যখন বিরোধী দলের নেত্রী হলেন প্রথমবার, তখন তার মিন্টু রোডের বাড়িতে সেই ভাস্কর্য স্থানান্তর করা হয়েছিল। ওখানে বসেই 4 দলীয় জোট গঠন করা হয়। এই 4 দলীয় জোটের মধ্যে খেলাফত মজলিস, জমিয়তে উলামা ইসলাম, ইসলামী ঐক্য জোট, ইসলামিক মোর্চা, এরা সবাই ছিল। আমি কখনো শুনি নাই তারা জিয়াউর রহমান সাহেবের এই ভাস্কর্য নিয়ে তারা কোনো প্রতিবাদ করেছেন। এছাড়া ব্রিটিশ আমলে, পাকিস্তান আমলে কায়েদে আজম জিন্নার ভাস্কর্য এখনও ওই পাকিস্তানে আছে। এই যারা এখন আলেম, তারা যে পুরাতন রাজনৈতিক দল করতেন, নিজামে ইসলাম, জমিয়তে উলামা ইসলাম, জামাতে ইসলাম,
তাদের তো সবাইরই কেন্দ্রীয় কার্যালয় ছিল তদানীন্তন পশ্চিম পাকিস্তানে, এবং ওখানে তো তারা গেছেন আসছেন, কখনো এই ব্যাপারে কোনো প্রতিবাদ করেন নাই। তো আমার একটাই সন্দেহ যে যখন বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে প্রশ্ন আসলো, তখনই দেখা গেল যে তারা সারা দেশে ওয়াজ মাহফিলের নামে দাওয়াতে বা কিংবা বিনা দাওয়াতে প্রথম শিবিরের ছেলেরা গিয়া ফিল্ড ঠিক করে দেয়, বিএনপির অনেক ফাইন্যান্সাররাও তাদেরকে সহযোগিতা করেন। আমি প্রমাণ ছাড়া বলবো না, আমার কাছে এটা প্রমাণ আছে যে ওয়াজ মাহফিলে কারা নেতৃত্ব দিচ্ছেন। ওখানে গিয়ে তফসির আপনার কোরআন হাদিস রেখে তারা প্রথমেই সরকারের তীব্র সমালোচনা লিপ্ত হন। এরপরে মানুষের আবেগ অনুভূতিতে আঘাত দিয়ে মানুষকে উস্কিয়ে দেওয়ার জন্য তখন ভাস্কর্যকে নিয়ে আসেন। এমনকি তারা ইব্রাহিম আলাইহিসসালাম জাতির পিতা, আর মুসলমানকে কাউকে জাতির পিতা বলা যাবে না, এই সমস্ত ওয়াজ নসিহত কোরআন হাদিস পরিপন্থী তারা করেন। এতে করে আমার মনে হয় যেহেতু তারা 20 দলীয় জোটে আছেন আর বিএনপি তারা আন্দোলনে ক্লান্ত হয়ে গেছেন অথবা আন্দোলনের রাস্তায় আসছেন না, জামাতে ইসলাম তাদের নেতৃত্ব দখল করে নিচ্ছেন, এই সমস্ত কারণে এখন আর সরকারের বিরুদ্ধে তারা কোনো গুরুতর অভিযোগ না পেয়ে এই লোকগুলাকে তারা নামিয়েছেন যাতে আমি নিশ্চয়ই আপনার কাছে আসবো আব্দুল সালাম। গ্রামে গঞ্জে ফিতনা ছড়া দিতে পারে। জি, বিএনপির নামে মানে যেটা একদম স্পষ্টভাবে বলে সেটা হচ্ছে যে মানে টাকা পয়সা দিয়ে ফিনান্স করছে এবং জামাত শিবিরের লোক তারা হচ্ছে জায়গাটা ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে, এটা অভিযোগ করছে, এবং আপনারা আন্দোলন করতে পারছেন না, এটাকে ব্যবহার করছেন, সেটি বলছেন। আপনি কি বলবেন? বিএনপিকে ভূতে পাইছে নাকি? এটা হলো যে আজকের সমস্যা হলো সরকারের, সরকার বিভিন্ন সমস্যায় জর্জরিত। সবচেয়ে বড় কথা হলো যে একটা বিনা ভোটের সরকার, জনগণ থেকে বিচ্ছিন্ন সরকার, জনগণেরও যেরকম এই সরকারের প্রতি আস্থা নাই, তাদেরও কোনো আস্থা নাই, এবং এছাড়া রাষ্ট্রীয় আরও অনেক সমস্যা বিদ্যমান। আজকের যে করোনার যে সমস্যা, আজকে রোহিঙ্গার যে সমস্যা, আজকে সীমান্তের যে হত্যার সমস্যা, আজকের এই করোনার জন্য আজকে বিদেশ থেকে যে সমস্ত লোকজন দেশে ফিরে আসছে তাদেরকে এই সরকার পাঠানোর জন্য কোনো ব্যবস্থা করছে না, তারা মানবতর জীবনযাপন করছে, এবং সব কিছু মিলে এই সমস্যাগুলো আইসোলেট করার জন্যই আজকে নতুন করে সরকার এটা একটা খেলা খেলতেছে। আর মির্জা সাহেব কোথেকে পাইলেন এটা জানলাম না, যে বিএনপি কোথায় জড়িত। বরং তো আমরা পত্রপত্রিকায় দেখছি যে মানে আওয়ামী লীগ জড়িত, পত্রপত্রিকায় যেটা নিউজ আসছে। বিএনপি না প্রমাণ, আমরা প্রমাণ মিডিয়া দেখছি, আর উনি কোথায় দেখলেন সেটা তো আমি জানি না। যদি বলুক যে অমুক মিডিয়া দেখছে, বিএনপির অমুক নেতা অমুক কর্মী সেটা করছে, বিএনপি করার কোনো প্রশ্নই আসে না। আর আরেকটা কথা হলো যে উনি ইসলামী ঐক্য জোটের নেতা, উনি দীর্ঘদিন ধরে ওনার সাথে আমি জানি। এটা হলো যে ওয়াজ মাহফিল কি আজকে নতুন হয় নাকি উপমহাদেশে? ওয়াজ মাহফিল এটা দীর্ঘদিনের আজকে বরঞ্চ ওনারা আজকে ওয়াজ মাহফিল বন্ধ করে দিয়ে সমাজের মধ্যে ভাস্কর্য যে ওয়াজ মাহফিলের নতুন বিষয় হয়ে উঠেছে, সরকার এটা করতেছে। ভাস্কর্যটা কি কারণে হঠাৎ করে কি কারণে আসলো? এটা কি কারণে আসলো? কারণটা কি? ভাস্কর্য তো কিছুদিন আগে ওই যে লালনের ভাস্কর্য যখন এয়ারপোর্টের ক্ষেত্রে সরানো হলো, সরকার কেন কি করলো এটা নিয়ে? আবার কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয় হলো, আবার এখন এটা একটা নাটক, এটা সরকারের সাজানো একটা নাটক। এটা করে মানুষের দৃষ্টি অন্যদিকে দেয়া। আরেকটা সবচেয়ে বড় যে বিষয়টা, যে সারা পৃথিবীতে মানে যেটা হেফাজতে ইসলামের উপর আক্রমণ করে তারা এর আগে দেখাইছে, এখনও তারা সারা পৃথিবীতে দেখাইতে চায়। কারণ একটা জিনিস শুনতাম, পাকিস্তানে যখন আমরা আন্দোলন করতাম, ছাত্র ছিলাম, তখন আন্দোলন হইলে ওনারা বলতেন ইসলাম গেল, আর এখন ওনারা বলতেন ইসলাম আইলো। অর্থাৎ এখন এমন একটা অবস্থা যে মনে হয় যে ইসলাম আইলো, ইসলামের ঠেকানোর জন্যই আজকে এই সরকারের দরকার, বা এই সরকারের সাথে যারা আছেন ওনাদের দরকার। আর বিএনপি বা অন্য আসলেই বোধহয় ইসলামটা বেশি হয়ে যাবে, শক্তিশালী হয়ে যাবে। এটা বিদেশিদেরকে দেখানোর জন্যই ওনারা এই ধরনের একটা নাটক করতেছে। আসলে এটা খুবই দুঃখজনক।
এই মুহূর্তে যখন আজকে করোনার প্রথম ফেজ শেষ হয়ে দ্বিতীয় ফেজ শুরু হয়েছে, যেটা আমি শুনলাম যে একটু আগে বিদেশির সাথে আমি একটা আমরা প্রশ্ন নিশ্চয়ই কথা বলতেছিলাম। আবারও আপনার কাছে আসবো। না এটা দুঃখজনক, এটা আসলে আপনি বলতে যাচ্ছেন যে তারা ইসলাম নিয়ে রাজনীতি তারাই করতেছে আজকে। মানে ধর্ম নিয়ে বিভিন্ন রাজনীতি ইস্যুকে অন্যদিকে নেওয়ার জন্য, ইস্যু থেকে দৃষ্টি সরানোর জন্য সরকারি এটি করছে সেটি বলছেন। শামীম ওসমান, আপনি কি বলবেন? জি, আপনাকে ধন্যবাদ। এখানে মেজবা ভাই স্পেসিফিকলি কথা বলেছেন এবং আমি মনে করি যে উনি এই বিষয়ে ওনার লেখাপড়া আছে। তা আমিও মোটামুটি এই বিষয়ে কিছু লেখাপড়া করেছি এবং গত 20 বছর ধরেই আমি 2 বেলা কোরআন শরীফটা পড়ি। আমি মেজবা ভাইয়ের সাথে একমত এখানে যেটা বলেছেন। জি, আমি এটাকে পছন্দ করি এবং আমার ধর্মটাকে আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং মেনে চলার চেষ্টা করি। কিন্তু এখন যে জিনিসটা হচ্ছে যে আলেম বলা হচ্ছে, আমি আলেম বলবো কাকে? আমি একজনকে, আমি অনেককেই মানি এবং এনাদেরকে আমি শ্রদ্ধাও করি, যেহেতু যারা আল্লাহর পথে মানুষকে আহ্বান করেন তাদেরকে শ্রদ্ধা করা আমাদের দায়িত্ব, তাদের পিছনে আমরা নামাজও পড়ি। কিন্তু আমি প্রশ্নটা এইভাবে রাখতে চাই যে এইভাবে যে আল্লামা শফি সাহেবের মতো একজন লোক এবং একটা বুজুর্গ লোক ছিলেন উনি, এবং আমি বিশ্বাস করি উনি সর্বজন শ্রদ্ধেয় ছিলেন। তার পরিবার থেকে, তার দল থেকে, তাদের যে কাছের লোক তারা আজকে বলছেন যে যারা এই ভাস্কর্যের বিরোধিতা করলো তারা কিন্তু আল্লামা শফি সাহেবকে প্রায় 2 দিন অবরুদ্ধ করে রেখেছিল এবং নির্যাতন করেছে এবং তারা এই কারণে মামলা করেছেন। এটা নাম্বার 1। তা যারা এই কাজটি করেছেন, ইসলামে কথা আছে যে একজন মুসলমানের মুখ এবং হাত থেকে আরেকজন মুসলমানকে নিরাপদ থাকতে হবে। তো আল্লামা শফি সাহেবের মতো লোক মুখ এবং হাত থেকেই নিরাপদ থাকতে পারেন নাই। তো যারা এই কথাটা এখন বলছেন যে ভাস্কর্য নিয়ে হঠাৎ করে 50 বছর পরে, তো অবভিয়াসলি তারা কোনো ইস্যু নিয়ে কথা বলছেন। তা এদেরকে আলেম বলবো না জালেম বলবো, সেই বিষয়টা দর্শকের উপর ছাড়তে চাই। আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন সালাম ভাই যে কথাটা বললেন, যে উনি বললেন সরকার খেলছে এটা, ওকে, আমি ওনার কথা বললাম যে আচ্ছা ঠিক আছে, আপনার কথাই সত্য, সরকার খেলছে। আপনাদের বক্তব্য কি ভাস্কর্য নিয়ে, সেই জায়গাটা স্পেসিফিক করেন। আমার মনে হয় যে আপনাদের বক্তব্যটা আসা উচিত, স্পেসিফিক বলে আসা উচিত। কারণ আজকে যারা ভাস্কর্যের বিরোধিতা করছে, কালকে বলবে শহীদ মিনারে ফুল দেওয়া যাবে না, যেমন পাকিস্তান আমরা বলতো। তারপরে বলবে বিজয় দিবসে ফুল দেওয়া যাবে, তারপরে বলবে পয়লা বৈশাখ করা যাবে না, এই কথাগুলি বলবে। আর আমার কাছে সালাম ভাইয়ের বক্তব্যটাকে আমি, উনি প্রথমে বললেন বিএনপি কে ভূতে পেয়েছে কি, তার সাথে একটু দ্বিমত পোষণ করে বলতে চাই। আমি জানি সালাম ভাই এটাকে অন্যদিকে টার্ন আপ করবেন, বাট আমি অথেন্টিক হয়েই বলতে যাচ্ছি যে এইবার যেটা হচ্ছে সরকার পরিবর্তনের খেলা হচ্ছে না। এইবার যেটা হচ্ছে এই রাষ্ট্রটাকেই একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে এবং এই জন্য দেশি বিদেশি অনেক সংস্থায় জড়িত আছে। যেটা মিসবা ভাই বললেন যে নিজাম ইসলাম, জামাত ইসলামের আগে হেড অফিস ছিল সব পাকিস্তান, হেড অফিস এখনো পাকিস্তানই আছে, তাদের এখনো তাদের হেড অফিস বাংলাদেশে আসেনি। তো সেইখানে আমার প্রশ্ন সালাম ভাইয়ের কাছে, কি ঘটেছিল 14ই ডিসেম্বর? 14ই ডিসেম্বর কি ঘটনার কারণে বিএনপির আমাদের মেজর হাফিজ সাহেব, বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান, আমাদের সাংবাদিক নেতা ছিলেন, উনিও একজন ভাইস চেয়ারম্যান, ওনাদেরকে শোকজ করা হলো কেন? বিষয়টা কি এরকম ছিল যে সাকসেসফুল হয়ে গেলে ওনারা জাতীয় বীর হতেন? সাকসেসফুল হন নাই দেখে আজকে শোকজ করে বিএনপি তার দায়িত্ব থেকে, মানে নিজের কাঁধে দায়িত্বটা নিতে চাচ্ছে না। আমার কাছে মনে যেটা হচ্ছে যে হঠাৎ করে এই ভাস্কর্য ইস্যু, ইউটিউবে বাংলাদেশের সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলা, পুলিশের বিরুদ্ধে কথা বলা, যে পুলিশ মানবিক পুলিশ হলো, যেই সেনাবাহিনী এই করোনার মধ্যে এত কষ্ট করলো, র্যাব বিজিবির বিরুদ্ধে কথা বলা, এবং সেটার সাথে আজকে দেখলাম যে এই লোক কথা বললে সেই লোক আবার খালেদা বিরোধী বিএনপি নেত্রী খালেদা জিয়াকে আহ্বান করছেন, তারেক রহমান তার সাথে জয়েন্টলি ইউটিউবে কথা বলছেন, এবং এই সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার, পুলিশের বিরুদ্ধে অপপ্রচার, বিজিবির বিরুদ্ধে অপপ্রচার, র্যাবের বিরুদ্ধে অপপ্রচার, এই যে পুরো ঘটনাটাকে আমি, এবং হঠাৎ করে দেখলাম অনেকেই আবার নির্বাচন কমিশন নিয়ে কথা বলা শুরু করলেন। এই সব কিছুকে আমি মনে করি এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা না, এটা রাষ্ট্রের সরকারের পরিবর্তনের খেলা না। এই খেলাটা হচ্ছে রাষ্ট্রকে অকার্যকর খেলা, যাতে বাংলাদেশের ভৌগোলিক সীমারেখার কারণে এই দেশটাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া, যেটা আফগানিস্তান, সিরিয়া, লিবিয়া এরকম যে অবস্থা, এই জায়গায় নিয়ে যাওয়া। তো যদি এটা সালাম ভাই মনে করে থাকেন যে এটা আওয়ামী লীগের এটা একটা কৌশল, তাহলে আমার মনে হয় যে বিএনপির তো আরো ভোকাল হওয়া উচিত যে নো, ভাস্কর্য থাকবে, ভাস্কর্য থাকা উচিত, এবং এটা নিয়ে কথা বলতে পারবেন না, তাহলেই তো আমার মনে হয় যে বিএনপির অবস্থানটা। শামীম ওসমান এমপি, আপনাকে ধন্যবাদ। আমি নিশ্চয়ই আপনার কাছে আবারও আসবো। জাকারিয়া কাজল, আপনার কাছে আমি যেটি জানতে চাই সেটি হচ্ছে যে মানে এই এখন যেটি হচ্ছে সেটি আসলে আমাদের রাজনীতিতে কি প্রভাব ফেলবে, এটার প্রতিক্রিয়া কি হবে?
ধন্যবাদ। আমি শামীমের শেষ কথাটা দিয়ে শুরু করছি। শামীম ওসমান এমপি সাহেবের শেষ কথাটা দিয়ে শুরু করছি। আসলে ভাস্কর্য নিয়ে যেটা হচ্ছে, এটা নিয়ে কিন্তু বিএনপির কোনো স্পষ্ট অবস্থান নেই। বিএনপি যদি তার অবস্থানটা স্পষ্ট করত তাহলে অনেক ধোঁয়াশা কেটে যেত। আপনি দেখেন এটা তো খুব সত্য কথা। হেফাজতের যেই অংশটা ভাস্কর্য নিয়ে মাঠে নেমেছে, তাদের নেতৃত্বে যারা আছেন, এটা আমি আগেও আপনাদের টক শোতে বলেছি, তাদের অধিকাংশই কিন্তু ২০ দলীয় জোটভুক্ত বিভিন্ন ছোট, ছোট ইসলামিক দলের নেতা। এই দায় তো জোটের প্রধান শরিক বা জোটের স্টিয়ারিং এ যারা আছেন সেই দল এড়াতে পারে না। হ্যাঁ, দায় এড়াতে যদি আমি সালাম ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি। বিএনপি কেন তাহলে এই বিষয়টা স্পষ্ট করছে না যে ভাস্কর্য ইস্যুতে আমাদের কোনো আমাদের বক্তব্য এই, পক্ষে বিপক্ষে যেটা। তাহলে কিন্তু আর এই ধোঁয়াশাটা থাকে না। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সালাম ভাই যেটা বললেন যে সরকার নানা সমস্যায় জর্জরিত। সেই সমস্যা সরকারের যে বিভিন্ন যে সমস্যাগুলো আছে সেগুলি নিয়ে কেন তারা মাঠে নামছেন না, তাই না? তাহলেই তো আর এই যারা এই ছুটকু-ছাটকু কাজ করছে তারা আ হালে পানি পায় না। আমি একটা কথা খুব স্পষ্ট করে বলতে পারি, ওয়াজ নিয়ে কথা বললেন। ওয়াজের আগের ওয়াজ আর এখনকার ওয়াজ যদি শোনেন, YouTube এ মাঝে, মাঝে শুনি। ওয়াজের চরিত্রও কিন্তু পাল্টে গেছে। ওয়াজগুলো কেমন জানি রাজনৈতিক একটা বিষয় নিয়ে টার্ন নিচ্ছে। এই গত পরশুদিনের যে ঘটনা, এই আমাদের যে মেজবা সাহেব যে ওয়াজ থেকে চলে আসলেন, রাতে সেই ওয়াজে নাকি এই যে আরেকজন গিয়ে অন্যরকম কথা বলল। তো এই বিষয়গুলি তো আসলে কুমিল্লা যেটা হলো চান্দিনা। তো এই বিষয়গুলি নিয়ে বোধহয় সরকারেরও একটু স্পষ্ট এবং কঠোর অবস্থান দরকার। কারণ কোন জিনিস যদি অস্পষ্ট থাকে সেটা কিন্তু পক্ষে বিপক্ষে দুদিকেই বিভিন্ন মানুষের মনে রেখাপাত ঘটে। কাজেই বিএনপিরও যেমন ভাস্কর্য ইস্যু নিয়ে স্পষ্ট বক্তব্য আসা উচিত, সরকারের উচিত এসব ওয়াজ টোয়াজ নিয়ে কথা বলা। শামীম ওসমান সাহেব এমপি সাহেব একটু ইঙ্গিত করেছেন, YouTube এ সেনাবাহিনী নিয়ে যে সমস্ত কথাবার্তা বলা হচ্ছে, এটা তো আমি মনে করি যে যেকোনো সেন্সিবল সরকার বা যেকোনো মানুষের এগুলির বিরুদ্ধে ব্যবস্থা রয়েছে। আমরা কিন্তু অবাধে এগুলি চলতে দিচ্ছি। আমি জানি না এটা কার দুর্বলতা বা কার কি। কারণ এই কথাগুলি যদি 10% মানুষও বিশ্বাস করে সেটা কিন্তু রাষ্ট্রের জন্য কল্যাণকর না। আমি দলের কথা বলছি না, আমি রাষ্ট্রের কথা বলছি। মনে রাখতে হবে এটা বিজয়ের মাস। বহু কষ্ট, শ্রম, ঘাম, রক্তের বিনিময়ে দেশটা পেয়েছি। এই দেশটাকে অস্থিতিশীল করা বা এই দেশের বিরুদ্ধে যাওয়ার নানামুখী চক্রান্তের অংশ হিসেবে কিন্তু যেটা এমপি সাহেব একটু ইঙ্গিত দিলেন। এই বিষয়গুলিতে বোধহয় আমাদের যারা ওই টেকনোলজি দেখেন, আইসিটি দেখেন তাদেরও বোধহয় একটু অ্যাক্টিভ হওয়া উচিত। কারণ জি, এগুলি অবাধে চলতে জি জাকারিয়া কাজল আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটু আব্দুল সালাম সাহেবের কাছে যেতে চাই। আপনার কাছে আসছে যে মানে অনেকগুলো প্রশ্ন এসেছে যে ভাস্কর্য ইস্যুতে আপনাদের সুস্পষ্ট বক্তব্য কি, 14ই ডিসেম্বরে কি ঘটেছিল সেটাও প্রশ্ন রেখেছেন শামীম ওসমান এমপি। আরো কিছু প্রশ্ন আছে, সেগুলোর উত্তর যদি আপনি দেন। না, এটা তো ভাস্কর্য ব্যাপারে আমরা পরিষ্কার কথা বলেছি যে এটা শুধু শুধু সরকার এই ধরনের একটা ইস্যু তৈরি করে আজকে দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতেছে, যেটা দেশের জন্য মঙ্গলজনক না। আর আরেকটা যেটা আমাদের এমপি শামীম সাহেব, ভাস্কর্য আমি আমাকে বলতে মানে স্পষ্ট হলো কিনা আমার বিষয়টা? স্পষ্ট এটাই আমি বলতেছি যে এটা সরকার শুধু এই ধরনের একটা খেলা খেলে আজকে টোটাল রাষ্ট্রটাকে একটা অস্থিতিশীল দিকে নিয়ে আপনারা যাচ্ছে। চান কিনা যে বঙ্গবন্ধু এটা ভাস্কর্য হোক? আমাকে বলতে দেন আমারটা। না, আপনি বলবেন বলেই তো প্রশ্ন না, করছি। যে প্রশ্নগুলো আগে ওনার থেকে আসছে ওগুলো আমি বলি। না, ওইটাও একটা প্রশ্ন যে না, ভাস্কর্য এটা ইস্যুতে পরে আপনাদের- এটা পরে আগে বলতে দেন। একটু পজিটিভলি আমি বলতে চাই যেটা শামীম সাহেব যেটা বলছেন। আমি ইদানিং তার বক্তব্য আমার খুব ভালো লাগে, সে সংসদে বাইরে খুব ভালো কথা বলে। আমার কথা হলো যে আসলেও জীবন এটা কিন্তু সত্য, আপনি মানেন আর না মানেন। অনেকেই বলে যে দেশটা কি আসলেই আওয়ামী লীগ চালাচ্ছে, দেশটা কি আসলেই শেখ হাসিনা চালাচ্ছে। বাস্তব কথাগুলো কিন্তু আজকে বুঝতে হবে। এই জন্যই বলতেছি যে গণতন্ত্রটা শুধু আজকে বিএনপির জন্য প্রয়োজন না, গণতন্ত্রটা আজকে আওয়ামী লীগের জন্য প্রয়োজন, আজকে সকলের জন্য প্রয়োজন। এবং আজকের এই বিজয়ের মাসে একজন মুক্তিযোদ্ধা হিসাবে অন্তত এটাই বলতে চাই যে আসেন, যে কারণে যুদ্ধ করছিলাম, যে কারণে আজকে গণতন্ত্র ভোটের অধিকারটা ফিরে আসছিলাম, ওপেন করে দেন, দরজা জানালা বন্ধ রাখেন না। বন্ধ রাখলেই সেখানে ষড়যন্ত্র হয়। আর জনগণের উপর নির্ভর করেন, প্রশাসনের উপর নির্ভর করেন না। জনগণেরটা জনগণের কাছে ফিরে দেন। এই জন্যই যদি আজকে এগুলো না হয়, আজকে যদি ভোটটা যদি পরিষ্কারভাবে হয়, মানুষের ভোটটা যদি মানুষ দিতে পারে, আজকে যদি গণতন্ত্রটা থাকে, তাহলে কিন্তু আজকের এই ধরনের ষড়যন্ত্র যদি ওনারা বলেন যেটা হচ্ছে, কোনো ষড়যন্ত্রও কেউ পাল্লা পাবে না। এটার জন্য দরকার, আমরা বারবার বলছি এবং এখনও বলি
যে আসলে একটা ক্রাইসিস যেটা চলতেছে শুধু বাংলাদেশ না, সারা বিশ্বে। আমি একটা রাজনৈতিক কর্মী হিসাবে মনে করি, এই দেশে একটা মুক্তিযোদ্ধা হিসাবে মনে করি যে এই মুহূর্তে সবার উচিত যে আজকে গণতন্ত্রটাকে ওপেন করে দিয়ে এবং রাষ্ট্রের এই ক্রাইসিসকালে, এটা শুধু বাংলাদেশের ক্রাইসিস না, আজকে সারা বিশ্বে ক্রাইসিস চলছে। এবং এই ক্রাইসিস বাংলাদেশে আমি যতই দেখাই আমার জিডিপি বাড়তেছে, ওইটা বাড়তেছে, কিন্তু আসলে আমার মানুষ কী অবস্থায় আছে, মানুষ টাকা পয়সার কী অবস্থা হবে, কয়দিন পরে কী অবস্থা হবে, ওগুলো বা ওই দিকে আগে দৃষ্টি দেওয়া দরকার। এখন এটা বললাম তো, যেটা এই প্রবলেমটা সরকার সৃষ্টি করছে, সরকারই এটা বন্ধ করা উচিত। কাজে এইদিকে না যে ভোটটা দিতে দেন, গণতন্ত্রটা দিতে দেন, জনগণের যে মালিকানা আছে সেই মালিকানাটা ফিরিয়ে দেন, এবং ওই জোর করে ক্ষমতায় না থেকে পাবলিকের রায় নিয়ে ক্ষমতায় যদি থাকি, আজকে ক্ষমতায় আছি, কালকে ক্ষমতায় থাকবো না, বিরোধী দলে থাকবো, এই মেন্টালিটি নিয়েই যদি আমরা রাজনীতিটা করতে চাই, তাহলে কিন্তু এই সমস্ত কিছু হবে না। আর যদি না করেন, যতই জোর আজকে এই যে ভোটটা কী হয়েছে, দেখা গেছে ইসেই বলছে, শোনেন, এটা হলো যে এর আগের যে পুলিশ কমিশনার ঢাকার, এটা কি আমি কি মিথ্যা কথা বলতেছি? উনি নিজেই বলছেন যে আমরা আনছি সরকারের ক্ষমতায়। কথাটা এইটা, এই জন্য শামীম সাহেবকে যেটা বলবো, যে রাজনীতিবিদদের মধ্যে মাঝে মাঝে বলতে ইচ্ছে হয় যে রাজনীতিবিদদের মধ্যে আজকে ঐক্য দরকার, আজকে নিজেদের স্বার্থের জন্য, যে কারণে দেশটা স্বাধীন করছি, যে কারণে রাজনীতি করি, কাজে ওই জায়গাটায় আমরা আসি যে রাজনীতিটা করি, গণতন্ত্রটা ফিরিয়ে দেই, এবং গণতন্ত্রটা যেখানে আছে তাইলে আজকে অন্য কেউ আর এই সুযোগ দিতে পারে। আপনাকে ধন্যবাদ আব্দুল সালাম। অন্য কেউ সুযোগ দিতে মিজানুর রহমান চৌধুরী, আপনি কি মনে করেন? একদিকে শামীম ওসমান এমপি বলছেন যে শুধু সরকার বদল বা সরকারের পতন বিষয় না, পুরো রাষ্ট্রকেই আপনার ব্যর্থ করার জন্য একটা ষড়যন্ত্র হচ্ছে, এবং মোটামুটিভাবে আব্দুল সালাম সাহেবের বক্তব্য সেদিকেই যায়। উনি বলছেন যে রাজনীতি এবং গণতন্ত্র না থাকার কারণেই সেই সুযোগটা তৈরি হচ্ছে। সুযোগটা পাচ্ছে। ধন্যবাদ। দেখেন, সালাম ভাই একজন প্রবীণ রাজনীতিবিদ, ছাত্র জমানা থেকে উনি রাজনীতি করেন, কমপক্ষে তো আমাদের আজকে 30-35 বছরের আমরা খুব ঘনিষ্ঠ পরিচিত। আমি সালাম ভাইকে শুধু কিছু কথা আমি স্মরণ করাই দিতাম, সময়ও কম। সালাম ভাই যখন করোনার ব্যাপারটা বলছেন, করোনা বাংলাদেশ এত সফল হয়েছে যে ইউরোপ আমেরিকাতে মানুষের যে দুর্দশা, করোনায় যেভাবে কোন চেষ্টা করছে, পৃথিবীতে যে কয়টা দেশ সফলভাবে করোনা মোকাবেলা করছে তার মধ্যে 20টা দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। এইটা দেখতে হবে যে যদি সফলভাবে সরকার এই করোনা মোকাবেলা করতে না পারত, ত্রুটি আছে। এই করোনার মধ্যে অনেক দুর্নীতি আমরা জানি ঘটে গেছে, কিন্তু সরকারের যে আন্তরিকতা আর মানুষের যে প্রচেষ্টা, এবং এই করোনাকে কেন্দ্র করে আমাদের প্রধান বিরোধী দল সরকারকে সহযোগিতা না করা, সব কিছুর পরেও সরকার যেইভাবে সফল হয়েছে, এইটা একটা বিশাল ব্যাপার। দ্বিতীয়ত সীমান্তের কথা তিনি বলছেন, সীমান্তে ঘন ঘন বৈঠক হয়েছে। আমি তো এমন কোনো সরকার নাই যে যাদের আমলে সীমান্তে দুর্ঘটনা ঘটেনি। তবুও আমরা এটা আমাদের সবাই দাবি যে সীমান্তে জিরোতে নিয়ে আসা মৃত্যুর হারটা, বিশেষ করে যারা স্মাগলিং টাগলিং করে। ভোটের বিষয়টা, ভোট অবশ্যই, যে ভোট বাংলাদেশের মানুষের প্রত্যাশা, প্রধান বিরোধী দল যদি ভোটের আগেই সবসময় বলেন তারা ভোটে আসবেন না, কাউকে ভোটে আসতে দিবেন না, সেন্টার পোড়াইয়া দিবেন, গাড়ি পোড়াইয়া দিবেন, এগুলো তো মানে ভোটের পরিস্থিতিটা নষ্ট করার জন্য কি সরকার একাদায়ী? তাদেরকে তো আমাদের জানা মতো বর্তমান প্রধানমন্ত্রী সাবেক বিরোধী দলের নেত্রীকে টেলিফোন করেও তিনি সুপারিশ করেছিলেন যে আসেন আমরা বসে প্রয়োজনে আপনারা ইম্পর্টেন্ট মিনিস্ট্রিগুলো নেন, নির্বাচনে আসেন, কিন্তু তারা নির্বাচনে আসেন নাই। এরপরের তো ঘটনা জানি, এই ইদানিংকালে ডক্টর কামাল সাহেবের সাথে তারা যে ঐক্যজোট করলেন, করে নির্বাচনে আসলেন, এই আসবেন কি আসবেন না, এরপরে নির্বাচনের মনোনয়ন নিয়ে যে সমস্ত ঘটনা ঘটলো, এইটা বিএনপির মতো মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে যে দল গঠিত হয়েছে, এই দলের দ্বারা এটা অনুচিত বলেই বাংলাদেশের মানুষ মনে করে। অনেক সমর্থন তাদের বাংলাদেশে, কিন্তু একটা জিনিস আমি আপনাকে বলি, যারা মুক্তিযুদ্ধের প্রচণ্ড বিরোধিতা করেছে, একজন মুক্তিযোদ্ধার সামনেই আমি বলছি, যারা বিরোধিতা করেছেন, এই যে আপনি বললেন ইউটিউবে শামীম ভাই বলছেন বোধহয়, সেনাবাহিনীর কে খেপিয়ে দেওয়ার জন্য তারা ইউটিউবে যে আলাপ করে
যারা ওইখানকার আমেরিকা থেকে লন্ডন থেকে, এরা যে জামাত শিবির লোক আমরা জানি, তারা ইন্টারভিউ নেয় বিএনপির নেতাদের, লন্ডনে থাকা বিএনপি নেতাদের নেয়, আমাদের দেশে থাকা বিএনপি নেতাদের। তারা যখন দুবাই যান, আরব যান, তখন ওইখানে ইন্টারভিউ দিয়ে আসেন। তো সার্বিকভাবে দেশকে অস্থিতিশীল করে সরকার পরিবর্তনের খোয়াবটা কিন্তু কয়েকবারই ব্যর্থ হয়ে গেছে, তার মধ্যে অন্যতম শাপলা চত্বর। এজন্য আমি আমি একটু শামীম ওসমান এমপি আপনার কাছে আসতে চাই। শাপলা চত্বরের কথা বললেন মির্জা রহমান চৌধুরী, এই প্রসঙ্গেই আমি আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনি 2017 সালের 21শে এপ্রিল বলেছেন 5 মের গন্ডগোল হেফাজত করে নাই, এবং সেই ক্ষেত্রে এবং আমরা সাম্প্রতিক সময় আমরা যেটি দেখছি যে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার পরে হেফাজতের বিরুদ্ধে যে মামলা হয়েছে সেগুলো আবারও সচল হয়ে উঠেছে। অর্থাৎ এই মাঝামাঝি সময়ে কি সরকার একটু ছাড় দিয়েছে বলেই, কিছুটা আশকারা দিয়েছে বলেই এখন তারা যে ভাষায় কথা বলছে সেটি বলার সুযোগ পেয়েছে, এবং আপনার অবস্থানও অনেকটা পরিবর্তন হয়েছে? শামীম ওসমান, বিষয় যে দেখেন, আমরা তো সরকার, তাই না? সরকার যখন হবে, যখন প্রধানমন্ত্রী হবেন কিংবা এমপি হবেন, আমাদের সাথে কিন্তু সবার সাথেই কথা বলতে হবে, সবার সাথে রিলেশন রাখা দায়িত্বই হচ্ছে সরকারের। এবং যখন আমি যখন আমার এলাকায় নির্বাচিত হয়ে যাব, তখন আমার কাছে বিএনপির একজন মানুষও যা, জাতীয় পার্টির মানুষও তা, আওয়ামী লীগের মানুষও তা, সবার জন্য কাজ করাটাই হচ্ছে আমাদের কাজ, এবং সবাইকে নিয়ে কাজ করাটা কাজ। আমি যেটা বলতে চাচ্ছি যে সালাম ভাই মুক্তিযুদ্ধ করেছেন, আমি মুক্তিযুদ্ধ করতে পারিনি, আমি তখন ক্লাস 3-তে পড়তাম, এবং আমার বাবা করেছেন, আমার বড় ভাই করেছেন। আমি একজন মুক্তিযোদ্ধা সালাম ভাইকে জিজ্ঞেস করতে চাই, যে চেতনা নিয়ে মুক্তিযুদ্ধ করেছেন, আজকে কি বিএনপির এই ব্যাপারটা ক্লিয়ার করা উচিত না? দেখেন, গণতান্ত্রিক শক্তি বলি আমরা। 21শে আগস্টের ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে আমরা গণতান্ত্রিক শক্তি বলতে পারি? মেজবা ভাই পরিষ্কারভাবে বলেছেন, আমি থ্যাংক ইউ, আমি ওনাকে বলতাম এই কথাটা, যিনি বলেছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু 21শে আগস্টের ঘটনা পরেও ম্যাডাম জিয়াকে ফোন করেছেন, কোকর সাহেবের মৃত্যুর পর তার বাসায় গেছেন, দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, অপমান করা হয়েছে, তারপরেও কিন্তু গেছেন উনি। হ্যাঁ, আমি আজকে মুক্তিযোদ্ধা সালাম ভাই, বিএনপির উপদেষ্টা সালাম ভাইয়ের কাছে না, মুক্তিযোদ্ধা সালাম ভাইয়ের কাছে আমি স্পেসিফিক প্রশ্ন করতে চাই, যে চেতনা নিয়ে মুক্তিযুদ্ধ করেছেন, যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যুদ্ধ করেছে এদের স্বাধীন করার জন্য, আপনি কি জাতির পিতা হিসেবে বঙ্গবন্ধুকে জাতির পিতা মনে করেন কিনা? এটা হলো আমার প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন, যে জাতির পিতা বঙ্গবন্ধুর যে ভাস্কর্যে আঘাত করা হয়েছে, একজন মুক্তিযোদ্ধা সালাম ভাই সেটা নিন্দা করেন কিনা? এবং এই যে কাজটি আজকে ইসলামের নাম দিয়ে করা হচ্ছে, সেই কাজটিকে আপনি অপোজ করেন কিনা? আওয়ামী লীগের কৌশল কি কৌশল না সেটা পরের কথা, আপনি অপোজ করেন কিনা, কিংবা আপনার দল করে কিনা? আপনার দলের যদি আপনি বলতে না পারেন, আপনার ব্যক্তিগত মতামতটা আমি জানতে চাই, একজন মুক্তিযোদ্ধা সালাম ভাইয়ের কাছে জানতে চাই এই বিজয়ের মাসে। আমার এইটা প্রশ্ন, একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে আমি আপনার কাছে বিনয়ের সাথে আমি আপনাকে এই প্রশ্নটা করলাম। ঠিক, আমরা একটু সালাম ভাইয়ের উত্তরটা নিয়ে তারপরে জাকারিয়া কাজল ভাইয়ের কাছে যাচ্ছি। না, একটা কথা হলো, যেটা আমি বুঝি যে বঙ্গবন্ধুকে যদি কেউ আসলে খাটো করে থাকে, ছোট করে থাকে, সেটা করেছে আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগ আসলে বঙ্গবন্ধুকে তাদের দলীয় পুঁজি হিসাবে সবসময় ব্যবহার করেছে এবং করতে চেয়েছে এবং এখনও চাচ্ছে। আরেকটা যেটা, যে মনে করে যে স্বাভাবিকভাবে আপনি যদি 1 নাম্বার হন, 2 নাম্বার তো আমি যদি থাকি আমাকে তো স্বীকার করবেন। আওয়ামী লীগ না করলেই কেউ মুক্তিযোদ্ধা না। বা জিয়াউর রহমান প্রথমে নিজে ঘোষণা দিচ্ছেন, পরে বঙ্গবন্ধুর পক্ষে ঘোষণা দিচ্ছে, এটাকেও আপনি স্বীকার করবেন না। অর্থাৎ আপনি যদি আমাকে স্বীকার করলে তো আপনি বড়ই থাকেন, তাহলে আপনি বড় জায়গায় থাকেন না, কিন্তু আমাকে আপনি নিচেও স্বীকার করবেন না, সে জায়গায় কে তাহলে ছোট করলো? এই জন্য বললাম যে এই জন্য সব কিছু মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক করা, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিকৃতি করা, এগুলো তো উচিত না। এটা যার যতটুকু অবদান আছে তার ততটুকু অবদান অবশ্যই স্বীকার করা উচিত, এবং সেই জায়গাটা যদি দেয় তাহলে কিন্তু কেউ ছোট হয় না। আর তখনই ছোট হয় যখন আপনি আমাকে ছোট করতে চান, তখন আমি আপনাকে ছোট করতে চাই। বিষয়টা পরিষ্কার। এর জন্যই যদি সেইখানে ছোট করার চেষ্টা না করি, জিয়াউর রহমানের যে অবদান আছে সেটাকে যদি স্বীকার করা হয়, তাহলে কিন্তু উনি জিয়াউর রহমান সাহেব কি বঙ্গবন্ধুর উপরে চলে যাবেন? কিন্তু না, কিন্তু এর জন্য কাজেই ওনাদের এটা স্বীকার করা উচিত। স্বীকার করলেই তো এটা প্রবলেম সলভ হয়ে যায়। এটা একজন মুক্তিযোদ্ধা হিসাবে অবশ্যই আমি মনে করি। আরেকটা কথা হলো যে যখন আপনি সরকারে থাকবেন, আপনি যেই থাকেন না কেন, যখন সরকার পরিচালনা করবেন, সরকার পরিচালনা করতে যে সার্থকতা ব্যর্থতা থাকবেই, এবং সেখানে সমালোচিত হবেই।
আর সরকারের বাইরের অংশটুকু, অর্থাৎ এখানে আপনি যদি মানে এই ৭১-এর ২৫শে মার্চ পর্যন্ত বঙ্গবন্ধুকে একরকম দেখেন, আর ৭১-এর তারপরে ৭২-এ ক্ষমতা আসার পরে একরকম দেখেন, দুইটা দুই রকম হবে। ৭২-এর পর সরকার প্রধান হিসাবে সমালোচনা আসতেই পারে, আসবেই, ব্যর্থতা আছে, সার্থকতা আছে, সেটা আসবেই। আর আগেরটা যদি আপনি, আগেরটা তো আমি পরিষ্কার বললাম যে আগে সবগুলোকে সবাইকে আপনি স্বীকার করেন, আপনি মেজর জলিলকে স্বীকার করবেন না, আজকের আপনার বিরুদ্ধে কথা বললেই বঙ্গবীর কাদের সিদ্দিকীকে অস্বীকার করবেন, তাই না? তাহলে তো হবে না। জিয়াউর রহমানকে স্বীকার করবেন না, আজকে আওয়ামী লীগের মতো দল থেকে বলা হবে যে সে সিআইএর এজেন্ট। অর্থাৎ এই যে এগুলো বলা মানে কি, এগুলো বলার কারণেই কিন্তু তার বঙ্গবন্ধুকে ছোট করছে। তা না হলে কিন্তু ওইটা সমালোচনাই আসতো না। অর্থাৎ সমালোচনার জায়গাটা আপনি নিয়ে যাচ্ছেন, আপনি প্যারালাল নিয়ে যাচ্ছেন, আপনি ক্ষতি করতেছেন। কাজে আপনাদের সেই পথ থেকে দূরে সরা উচিত। ওইটাকে ক্যাপিটালাইজ করে, মানে আওয়ামী লীগ মানে ওইটাকে ক্যাপিটালাইজ করে তারা ওইটা ক্ষমতায় থাকবে বা তার সুযোগ সুবিধা নেবে, এইটা থেকে আওয়ামী লীগকে সরে আসা উচিত। কাজে বিতর্কে ওনারা আনছে, হ্যাঁ বিতর্কে ওনারা আনছে বলে বিতর্ক হচ্ছে। কিন্তু বঙ্গবন্ধু এবং ভাস্কর্য প্রশ্নে আপনার কিংবা আপনার দলের সুস্পষ্ট আমি তো অবস্থানটা কি? সুস্পষ্ট বললাম যে ভাস্কর্যের ব্যাপারে আমরা পরিষ্কার বলেছি যে এটা সরকার এই মুহূর্তে এই ধরনের একটা প্রচেষ্টা নেওয়াটাই খারাপ হয়েছে। যেটা হেফাজতে ইসলামের, যেটা উনি বললেন যে হেফাজতে ইসলামের প্রোগ্রামটা কি ছিল, হেফাজতে তোমার শাপলা চত্বর আসার প্রোগ্রাম ছিল না, হেফাজতের প্রোগ্রাম ছিল ঢাকার বাইরে চারদিকে তারা সমাবেশ করবে, ফিরে যাবে। কারা এনেছিল হেফাজতকে? কারা এনেছিল? যারা রাত্রে ভাষণ দিছিলেন, তাই না? কারা রাত্রে ভাষণ দিছিলেন? না রাত্রে ভাষণ তো রাস্তায় নেমে আসার জন্য সালাম না, ভাই, মেজো ভাই, 200 গরু কারা জব করছিল? না মেজো ভাই, একটা কথা হলো যে আমরা কারা ভাষণ দিয়েছিল না দিয়েছিল তো সবাই জানে, তাই না? কেন যে আনলো সেটাও জানে। কারা যে হেফাজতের ওইখানে যায় বসেছিল, কোন মন্ত্রীরা যারা বসেছিল, ওনাদের পাশে দাঁড়ানোর বিবৃতি তো আপনাদের চেয়ারপারসন দিয়েছিলেন। না পাশে দাঁড়ানোর, আমরা তো বললাম যেটা ষড়যন্ত্র ছিল। ওই সময় তো তাদেরকে আনাটাই ষড়যন্ত্র ছিল এখানে, যাতে আইনে এটা একটা ষড়যন্ত্র। কাজল ভাই আপনার কাছে আসতে চাই, সেটি হচ্ছে যে মানে সব মিলিয়ে সবকিছুতেই খালি খালেদা জিয়া বা বিএনপি বা তারেক জিয়াকে দেখলে হবে না। একটা জায়গায় আসেন, গণতন্ত্রটায় আসেন, সব সমস্যার সবকিছুর মূলে নির্বাচন এবং গণতন্ত্রটা আসেন, গণতন্ত্র আসেন। না একটু কাজল ভাই কাছে ঘুরে আসি। কাজল ভাই একদমই কম সময় পেয়েছেন। যে কাজল ভাই আপনি বোধহয় মিউট করে রেখেছেন। জি বলুন। জি হ্যাঁ, আজকে যে নির্বাচনটা হলো, যে বিভিন্ন পৌরসভায় আমি একটু স্ক্রল দেখছিলাম, বেশ কয়েকটা জায়গায় কিন্তু দেখলাম যে বিএনপির প্রার্থী জয়লাভ করেছে। আমার এই মুহূর্তে শায়েস্তাগঞ্জের কথা মনে যেরকম, তো এই যে নির্বাচনের আবহাওয়াটাতে এটা কি একটু পজিটিভ বলে কি মনে করেন কিনা সালাম ভাই আমি জানি না, তবে আমি দেখলাম যে জয়লাভ করেছে। আরেকটা বিষয় কি, আলোচনার ক্যানভাসটা অনেক বড় হয়ে গেছে, তাই না? এক ইস্যু থেকে আমরা আরেক ইস্যুতে চলে গেছি। আমি খালি একটা যে সালাম ভাই কিন্তু মানে বারবার বলছেন যে এটা সরকারের খেলা ভাস্কর্য নিয়ে, কিন্তু তার দলের অবস্থানটা কিন্তু সালাম ভাই এখনো পরিষ্কার করলেন না যে বিএনপি কি ভাস্কর্যের পক্ষে না বিপক্ষে। এই প্রশ্নটা আপনি করেছেন, শামীম ওসমানও করেছেন, আমিও করলাম। সালাম ভাই, রাজনীতিতে থাকলে অনেক কিছু বলা যায় না, কিন্তু এই না বলা কথা থেকে কিন্তু অনেক কিছু স্পষ্ট হয়ে যায়। যে অনেক কিছু বলো যে তুমি কোনো কিছু নাই বলি। তো সালাম ভাই তো দলীয় সীমাবদ্ধতার কারণে এটা বলতে পারছে না, কিন্তু এই বাস্তবতাটা বোধহয় বিএনপির হাইকমান্ডের বিষয়টা ক্লিয়ার করা উচিত। কারণ এখন ভাস্কর্যের মতো একটা আমি কি বলবো, অযাচিত বিষয় নিয়ে যেভাবে খেলা হচ্ছে, এই বিষয়টা যদি বিএনপি ক্লিয়ার করতো তাহলে কিন্তু অনেক কিছু ক্লিয়ার হয়ে যেত। আর আমি যেটা মনে করি, রাজনীতিতে পরস্পর শ্রদ্ধাবোধ, সহনশীলতা এবং পরমত সহনশীলতা তো থাকবেই, এবং এটার প্রমাণ কিন্তু আওয়ামী লীগের যে দুটি ঘটনার কথা মেজবা সাহেব উল্লেখ করলেন বা শামীম ভাই করলেন, প্রমাণ রেখেছে। এরকম প্রমাণ কিন্তু বিএনপির কাছ থেকে দুঃখজনকভাবে আমরা দেখিনি, যেটা মাননীয় প্রধানমন্ত্রীর টেলিফোন, কোকর মৃত্যুর পর যাওয়া বহুল চর্চিত বিষয়, কিন্তু এগুলো বারবার আলোচনা আসে যে এই পক্ষ থেকে কিন্তু সদিচ্ছার প্রমাণ রাখা হয়েছে। বিপরীত দিক থেকে যদি এরকম সদিচ্ছার দু একটা প্রমাণ আসতো তাহলে হয়তো আমাদের রাজনীতিটা অনেক সুন্দর হতো। কিন্তু কাজল ভাই, সেটা হচ্ছে মানে ষড়যন্ত্রের কথা যখন বলা হয়, কিন্তু ষড়যন্ত্র করার জন্য ক্ষেত্র থাকতে হয়, মানে সেইটার দায় আসলে কার? মানে ষড়যন্ত্র বলতে কি আপনি যে ভাস্কর্য নিয়ে যেটা বলা হচ্ছে, মানে সবকিছু মিলিয়ে আপনারা যেটা বলছেন যে রাষ্ট্রবিরোধী, দেশকে ব্যর্থ করার একটা ষড়যন্ত্র হচ্ছে, মানে সবকিছু মিলিয়ে তো একটা ক্ষেত্র থাকতে হয়, এবং
সেটা করার জন্য তো সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছে, তাদেরও তৎপরতার বিষয় আছে। মানে সেটা তো মানে ষড়যন্ত্র না বলে সুনির্দিষ্টভাবে তো ব্যবস্থা নেওয়ারও সরকারের দায়িত্ব। আমি প্রথমেই বলেছি যে ইউটিউবে যেগুলো হচ্ছে এগুলি ব্যবস্থা নেওয়া সরকারের দায়িত্ব। সরকার যদি এটা যথাযথ ব্যবস্থা না, এটা তো একটা বিরূপ প্রভাব পড়তেই পারে, তাই না? ১০ জন লোক দেখলে ২ জন লোক তো বিশ্বাস করতে পারে। সরকারের আইসিটি বিষয়ক আইন আছে, নিয়ন্ত্রণের ব্যবস্থা আছে, কেন নিচ্ছে না আমি জানি না। আমি মনে করি এগুলো সরকারের দায়িত্ব এবং ষড়যন্ত্র যদি হয়ে থাকে, ষড়যন্ত্র মোকাবেলা করাটাও সরকারের দায়িত্ব। আপনি গোয়েন্দা সংস্থার কথা বললেন। আমি কিন্তু বিশ্বাস করি আমাদের গোয়েন্দারা অনেক পারঙ্গম। Yes. তারা ব্যবস্থা নিতে পারে। আর আপনি যে প্রশ্নটা বেসিক করলেন যে কেন ষড়যন্ত্র? কেন ষড়যন্ত্র? এটা তো আমাদের দেশে সবসময় হয়ে এসছে। আপনি ক্ষমতাসীন যে কোনো দলকে বা ক্ষমতাসীন শক্তিকে যদি ভোটের মাধ্যমে পরাজিত করতে না পারেন, তখন তখন কিন্তু অন্যভাবে অপসারণের একটা চক্রান্ত হয়, যেটা ২১শে আগস্ট তার প্রমাণ। এরকম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কয়বার হত্যার চেষ্টা করেছে। আমি ১ মিনিটে শেষ করছি, তাই না? যে এই বিষয়গুলি তো বুঝতে হবে এবং যখন যখন আমি দেখব যে আমি বৈধভাবে পারছি না বা সরকারের বিরুদ্ধে আমি অনেক অভিযোগ করছি, কিন্তু সেই অভিযোগগুলিকে ক্যাশ করে জনগণকে নামাতে পারছি না, তখন কিন্তু ভিন্ন পথে সরকারকে জি, বেকার একদমই অল্প সময়ের ভিতরে মিজনুর রহমান চৌধুরী কিছু যোগ করতে চাচ্ছেন, একদমই মানে ১-২ বাক্যে। গণতন্ত্রের কথা বলছেন সালাম ভাই, গণতন্ত্র সবাইয়ের কাম্য, কিন্তু দলের গণতন্ত্রগুলো আগে ফিরে আসা উচিত। একজন রাজনীতিবিদ বেগম জিয়ার মতো পপুলার নেত্রী, উনি বন্দী হতেই পারেন, আরেকজন লন্ডনে আছেন, কিন্তু একজন ভারপ্রাপ্ত নেতা কি বিএনপিতে নাই দল চালাবার জন্য? তাহলে গণতন্ত্র কোথায় আছে? গণতন্ত্রের আমি যে দাবি করব, আমি তো গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে হবে। আমি নিজেই যখন তৈরি করতেছি না, তাহলে আমি গণতন্ত্রের দাবি কোথায় করব, কার কাছে করব? এইটাই আমি সালাম ভাইকে বলতে চাইছিলাম। কারণ আমাদের প্রত্যাশা তো সালাম ভাইরা দায়িত্ব পাবেন, এরা গণতান্ত্রিক মানুষ, কিছু করতে পারবেন, সালাম ভাই তারা যদি অগণতান্ত্রিক ভাবে কোনটা সালাম ভাই যদি কিছু যোগ করতে চান। এটা পরিষ্কার যে সাংবাদিক কাজল সাহেব খুব সুন্দর একটা মূল্যবান কথাই বলেছেন। কারণ সরকার পরিবর্তনের একটাই পথ, সেটা হলো ভোট, তাই না? একটা গণতন্ত্রটা যদি থাকে তাহলে কিন্তু ষড়যন্ত্রের সুযোগটা থাকে না। সেই কারণে যেহেতু ওনারা দরজা জানালা সব বন্ধ করে দিয়েছেন, এই কারণে ওনারাই নিজেদের ওই ষড়যন্ত্রের মধ্যে হাবুডুবু ওনারাই খাচ্ছেন। এখানে বিএনপিকে টানার কোনো প্রয়োজন পড়ে না, আমরা তো বারবার বলতেছি। আর খালেদা, আর যেটা যদি বলেন যে ওনারা যেটা বললেন যে বিএনপি এরকম ঢালাও দিতে পারবো যে বিএনপি গণতন্ত্রের পক্ষে কত স্টেপ নিছেন এবং আওয়ামী লীগ গণতন্ত্র হত্যা করে কতবার কি করছেন, এটা যদি দীর্ঘ সময় আলোচনা হলে অনেক বলা যাবে। জি, আমাদের সময় নেই। শামীম ওসমান এমপি, আপনি যদি একদমই শেষে কিছু যোগ করতে চান, একদমই অল্প সময়ে। আমি শুধু একটা কথাই বলবো যে আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে একজন মুক্তিযোদ্ধার কাছে প্রশ্ন করেছিলাম। সালাম ভাই হয়তো সেই প্রশ্নের উত্তর দিতে পারেন নাই। আমি উত্তর দিচ্ছি। এই জন্য আমি বিজয়ের মাসে সালাম ভাইয়ের কাছে স্পেসিফিক প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম, আমি উত্তরটা পেলাম না। কিন্তু সালাম ভাই অন্যভাবে বিষয়টাকে যে করলেন, তো আমি সেই কারণে কিছু বলতে হয় যে সালাম ভাই, এই দেশে 15ই আগস্টের পরে এবং জিয়াউর রহমান সাহেব ক্ষমতা আসার পরে মুক্তিযুদ্ধের ধারক বাহক বলছেন, শাহজিদ সাহেবকে প্রধানমন্ত্রী বানিয়েছেন, আলিমকে শিক্ষামন্ত্রী বানিয়েছিলেন। আপনারা এই 15 ফেব্রুয়ারি নির্বাচনে আপনারা বঙ্গবন্ধু হত্যাকারীদেরকে বিরোধী দলের আসনে বসানোর চেষ্টা করেছিলেন। 21শে আগস্টের মতো ঘটনা ঘটানো হয়েছিল। তারপরেও কিন্তু জাতির পিতার কন্যা শেখ হাসিনা দায়িত্বটা পালন করেছেন। এবং আরো কষ্টের ব্যাপার, 81 সালে যখন আমার নেতৃত্বে এই প্রশ্নের উত্তর নিশ্চয়ই আমরা সালাম ভাই আরেকদিন দেবেন, আজকে আর আমাদের হাতে আর সময় নেই। একে শামীম ওসমান এমপি, জাকারিয়া কাজল, আব্দুল সালাম, মিজনুর রহমান চৌধুরী, আপনাদের চারজনকেই অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনাদেরও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।